নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। 1998 সালে সুব্রত বাবু, মুকুল বাবু এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার পরে তারপরে দীর্ঘ লড়াইয়ে কেটে গেছে 13 বছর। এই 13 বছর পরে অর্থাৎ 2011 সালে তৃণমূল কংগ্রেস হারমাদদের 35 বছরের শাসনকে শেষ করে ক্ষমতায় এসেছিল এবং সঙ্গে ছিল বাংলার প্রতিটি মানুষ। বাংলার প্রতিটি মানুষ চেয়েছিল মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণ হাত ভরে আশীর্বাদ দিয়েছিল মমতা ব্যানার্জিকে। সেই দলে কে ছিল কে ছিল না সেই পার্থক্যটা কিন্তু আজকে করা যাবে না। কিন্তু তারপরে হঠাৎ করে কি হলো মমতা ব্যানার্জির? তারপরে হঠাৎ করে কি হলো সেই প্রতিবাদী মমতা ব্যানার্জির? মমতা ব্যানার্জি ঠিকই চলছিলেন। 2011 থেকে 2013 পর্যন্ত মোটামুটি সরকার ঠিকই চলছিল। তারপরে একটা ছোট 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 চুরি সামনে আসতে লাগলো, হাতে গোনা নগণ্য ছিল। মমতা ব্যানার্জি হয়তো চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে এই হারমাদদের শাসন থেকে মুক্ত করে ভালোভাবে চালাতে চেয়েছিলেন, পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে চলতে চেয়েছিলেন। কিন্তু একটা কথা বলে না, অপত্য স্নেহ সব শেষ করে দেয়। অপত্য স্নেহ কৌরব বংশকেও ধ্বংস করে দিয়েছিল। অপত্য স্নেহের কারণে মহাভারত হয়ে গেছিল। তো মমতা ব্যানার্জি কোন ছাড়? মমতা ব্যানার্জিও সেই অপত্য স্নেহ থেকে মুক্তি পাননি। এই ভারতবর্ষের স্থানীয় পার্টিগুলির এই বড় সমস্যা হচ্ছে কি অপত্য স্নেহ। এই স্টেট পার্টিগুলি একটা সময় জনগণের সমর্থন পেলেও এই অপত্য স্নেহের কারণে সমস্ত কিছু এদের ধ্বংস হয়ে যায়। পার্টির সেই ধারা বজায় থাকে না, পার্টির লক্ষ্যটা ঠিক থাকে না। আমরা কথা বলছি অভিষেক ব্যানার্জির সম্বন্ধে। ওই অভিষেক ব্যানার্জি মমতার ভাইপো না ছেলে, এই ব্যাপারে আমরা কেউই ক্লিয়ার নই। তো অভিষেক ব্যানার্জি মমতার ভাইপো না ছেলে আমরা কেউই জানি না, কিন্তু তার অপত্য স্নেহ দেখে মনে হয় অভিষেক ব্যানার্জি তার ভাইপো নয়। এই 2014-তে মোটামুটি অভিষেক ব্যানার্জি যখন রাজনীতিতে ভালোভাবে এন্ট্রি হয়ে যায়, তখন কিন্তু মমতা ব্যানার্জি তার সমস্ত সিনিয়র লিডারদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে অভিষেক ব্যানার্জিকে নেতা মানতে হবে, অভিষেক ব্যানার্জিকে সেকেন্ড ইন কমান্ড মানতে হবে। আমি সুপ্রিমো, অভিষেক ব্যানার্জিকে সেকেন্ড ইন কমান্ড মানতে হবে। তারপর থেকে কিন্তু তৃণমূলের ক্ষয় যাত্রা শুরু হয়। অভিষেক ব্যানার্জিকে নেতা মানাই শুধু সমস্যা ছিল না, দলের অন্য নেতাদের, দলের মধ্যে যারা সিনিয়র নেতা, যাদের সঙ্গে মমতা ব্যানার্জি এই দলটিকে প্রতিষ্ঠিত করেছেন, যাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন, তারা অভিষেক ব্যানার্জির মতন একটা 20-22 বছরের ছেলেকে কেন নেতা মানতে যাবে? তার কি ক্রেডিবিলিটি আছে? তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি একের পর এক ভালো ভালো নেতা খুঁজেছেন। মমতা ব্যানার্জির আজকে সব থেকে বড় বিপদ কিন্তু শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীকে খুঁজেছেন মমতা ব্যানার্জি কিন্তু অভিষেক ব্যানার্জির জন্য। অভিষেক ব্যানার্জিকে যদি এত তোল্লাই না দিতেন, মমতা ব্যানার্জিকে কিন্তু শুভেন্দুকে খোয়াতে হতো না। আজকে বিজেপির এই বারবারন্ত হতো না। আজকে বিজেপিকে একা কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে কিন্তু একা আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর একার আক্রমণ কিন্তু মমতা ব্যানার্জি সহ্য করতে পারছেন না। শুভেন্দু অধিকারীর একা যে আক্রমণ করছেন তাতেই কিন্তু মমতা দিশেহারা হয়ে উঠেছেন। শুধু সিনিয়র নেতৃত্বকে সরিয়ে দেওয়া নয়, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির জন্য আরেকটি যে কাজ করেছেন, আজকে যে দলে চোরের সমাগম হয়েছে, এই দলটি যে চোরের দলে পরিণত হয়েছে, এর প্রধান কারণ কিন্তু এই অপত্য স্নেহ, এর প্রধান কারণ কিন্তু এই অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বারণ করতে পারেনি, যা চেয়েছে তাই করতে দিয়েছেন। যাকে সরাতে চেয়েছে, যে নেতৃত্বকে সরাতে চেয়েছে, সে যত গুরুত্বপূর্ণ তাকেই সরিয়েছেন। যেভাবে চুরি করতে চেয়েছেন তাই করেছেন। যাকে যাকে যেভাবে যেভাবে চুরিতে এমপ্লয় করতে চেয়েছেন সেভাবেই করেছেন। এবং এইগুলো মমতা ব্যানার্জি আনদেখা করতে 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 আজকে মমতা ব্যানার্জির দল তৃণমূলের এই অবস্থা। আজকে মমতা ব্যানার্জির দল তৃণমূলের পিছন থেকে মানুষ সরে যাচ্ছে এর জন্য। আজকে মমতা ব্যানার্জির যে কোর ভোটার, মুসলিম ভোটার, তারা পর্যন্ত সরে যাচ্ছেন মমতা ব্যানার্জির এই অতিরিক্ত অপত্য স্নেহের জন্য, অতিরিক্ত চুরির জন্য। শুধু অভিষেক ব্যানার্জির কারণে মমতা ব্যানার্জির দলটি যে চোরের দলে পরিণত হয়েছে, মমতা ব্যানার্জিকে কোনো না কোনো সময় তো ভাবতে বসতে হবে। অভিষেক ব্যানার্জি কাঁচা বুদ্ধিতে, কাঁচা মাথায়, রাজনীতির কোনো বুদ্ধি না থাকায় যে চুরিগুলি করেছেন, ভেবেছিলেন যে এই চুরিগুলি কখনো ধরা পড়বে না, কিন্তু সমস্ত চুরি ধরা পড়ে গেছে। কারণ আপনি দল থেকে তাড়িয়েছেন কাকে? শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী বিজেপিতে এসে সমস্ত কথা বলে দিয়েছে। মুকুল বাবু বিজেপিতে এসে সমস্ত কথা বলে দিয়েছিল, বিজেপির সুবিধা হয়ে গেছে। আজকে এই অভিষেক ব্যানার্জির চক্করে পড়েই 2024-এর লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির কিন্তু এরকম নাস্তা নাবদ অবস্থা। এতক্ষণ ধরে যে ভূমিকা করলাম, এরপরে আসল ঘটনায় আসে। এই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সাগরেদ শেখ শাহজাহান, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, এদেরকে বাঁচানোর জন্য, এই দুজনকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এত কেন উতলা হয়ে উঠেছেন?
এর পিছনে কি কারণ আছে? সাধারণ মানুষ দেখছে যে চোররা ধরা পড়ছে, মমতা ব্যানার্জি সবার জন্য বলছেন, কিন্তু মমতা ব্যানার্জি সবার জন্য বলছেন না। মমতা ব্যানার্জি কিন্তু পার্থর জন্য বলেননি। মমতা ব্যানার্জি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য বিশেষ কথা বলেননি। পার্থ চ্যাটার্জি যখন গ্রেপ্তার হন, মমতা ব্যানার্জিকে বারবার ফোন করেও কিন্তু মমতা ব্যানার্জিকে পাননি। জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু মমতা ব্যানার্জিকে পাননি। এই শেখ শাহজাহান আর কালীঘাটের কাকুকে বাঁচানোর জন্য অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এত কেন উঠে পড়ে লেগেছেন? এর পিছনের কারণটা কি? এমনকি কালীঘাটের কাকুকে বাঁচানোর জন্য এসএসকেএম এর চাইল্ড আইসিইউর মধ্যে কালীঘাটের কাকুকে রাখতে হয়েছে। এত নোংরামি রাজ্যের সামনে, মিডিয়ার সামনে, এত নোংরামি, এত নির্লজ্জ। আমাদের মুখ্যমন্ত্রী এত নির্লজ্জ হতে পারে? মমতা ব্যানার্জির একটা বোঝা উচিত, অভিষেক ব্যানার্জির ক্রেডিবিলিটি কি? ভোর নির্লজ্জ হলে চলে, একটা বাচ্চা ছেলে নির্লজ্জ হলে চলে, কিন্তু আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি এত নির্লজ্জতা দেখালে তা তো ইতিহাস লিখে রাখবে। ইতিহাস তো ভুলে যাবেন আপনার নির্লজ্জতা। কি সম্পর্ক আপনাদের এই কালীঘাট কাকুর সঙ্গে আর এই শেখ শাহজাহানের সঙ্গে? কালীঘাটের কাকু হয়তো আপনাদের যত সম্পত্তি, হয়তো আপনাদের যত চুরির টাকা, যত সম্পত্তি, যত বেআইনি টাকা, যত কালো টাকা এই সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানির মাধ্যমে আপনারা সাদা করতেন, তার জন্য বাঁচানোর চেষ্টা করছেন। তিনি লিভস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার ছিলেন, তাই তাকে বাঁচানোর চেষ্টা করছেন, যাতে পুরো টাকাটি রক্ষা পায়। সেই পয়সা দিয়ে যথেচ্ছভাবে ছড়িয়ে আবার যাতে ভোট কিনতে পারেন, তার জন্য বাঁচানোর চেষ্টা করছেন। শেখ শাহজাহানকে বাঁচানোর কি কারণ? একটি একটি করে কারণ আমি আপনাদেরকে বলবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন শেখ শাহজাহানকে বাঁচানোর আরো কি কি কারণ আছে। শেখ শাহজাহান সন্দেশখালী মহিলাদের অপমান করলেন, তাদের শারীরিক নির্যাতন করলেন, শ্লীলতাহানি করলেন, সেগুলো দেখলেন না। আজকে তার কাউন্টার করার জন্য আপনি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনছেন। এইভাবে কি কাউন্টার করা যায়? শেখ শাহজাহানের এত নোংরামি কি রাজ্যপালের এই ঘটনা দিয়ে আপনি কাউন্টার করতে পারবেন? আপনার এই বানানো ঘটনা দিয়ে, সন্দেশখালীর স্টিং অপারেশন দিয়ে কিছু পয়সা খরচা করে একটা স্টিং অপারেশন করিয়ে আপনি আপনার এত নোংরামি ঢাকতে পারবেন? কেন বাঁচাতে চাইছেন শেখ শাহজাহানকে? শেখ শাহজাহানকে বাঁচানোর আপনার তিনটি কারণ হতে পারে। এক, সমগ্র মুসলিম সমাজকে আপনি বার্তা দিতে চাইছেন যে তোমরা যত খুশি নোংরামি করো, যে আপনার দলের মুসলিম নেতৃত্ব যত খুশি নোংরামি করুক, আপনি তাদেরকে কিচ্ছু বলবেন না। আপনি সেই মুসলিম ভোট ব্যাংকটাকে ইন্ট্যাক্ট রাখতে চাইছেন। ম্যাডাম, একটা সময় পর্যন্ত এটা চলে, কিন্তু মানুষ জাগ্রত হচ্ছে। মুসলিমরা এখন বিজেপির ক্যান্ডিডেটকে স্বাগত করছে। ক্যামেরার সামনে তারা বলছে যে মুসলিমরা বিজেপিকে ভোট দেবে। আপনি বাঁচাতে পারবেন এই বালির বাঁধ? বালির বাঁধ যখন একবার ভাঙতে শুরু করে না, তখন সময়েরও অপেক্ষা করে না। আর এই মুসলিম সমাজকে তো আপনি ভালো করে চেনেন, আমার থেকে অনেক ভালো করে চেনেন। এরা যখন আপনার পিছন ছেড়ে দেবে, তখন আপনার পিছনে একজনও দাঁড়াবে না, সবাই এসে বিজেপির পিছনে দাঁড়াবে। কেন, সিপিএম এর কথা মনে নেই? সমস্ত মুসলিম সমাজ কিন্তু সিপিএম এর পিছনে ছিল। তারা কিন্তু সিপিএম এর পিছনে ছেড়ে এসে আপনার পিছনে দাঁড়িয়েছে। তারা কিন্তু আপনাকে বিশ্বাস করেছিল, কিন্তু আপনি তাদের বিশ্বাসকে রাখেননি। মুসলিমেও কয়েকজন মুসলিমকে আপনি তোষণ করে আপনি ভাবছেন সমস্ত মুসলিম সমাজকে নিজের পিছনে রাখবেন। সেটা হয় না কখনো। করতে হলে তো সবাইকে তোষণ করতে হবে, আর সবাইকে তোষণ করা সম্ভব নয়। একজন দুজন নেতৃত্বকে তোষণ করে সমগ্র মুসলিম সমাজকে ধরে রাখবেন, এই হয় নাকি? আজকে আপনার মুসলিম ভোট ব্যাংকে বিজেপি থাবা বসিয়ে দিয়েছে, কিন্তু 2 থেকে 3% মুসলিম ভোট আপনার পিছন থেকে খিসকে গেছে, এবং 2026-এ দেখবেন সম্পূর্ণ মুসলিম ভোট আপনার পিছন থেকে খিসকে চলে গেছে। সিপিএম এর পিছনে যে মুসলিম ভোট ছিল, তা কিন্তু আজকে সিপিএম এর পিছনে নেই, আজকে কিন্তু আপনার পিছনে। দ্বিতীয় কারণটি হতে পারে অস্ত্র আমদানি করতে চাইছেন এই ভোটের সময়, ভোট লুট করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, জনগণকে ভয় দেখানোর জন্য এই শেখ শাহজাহানদের মাধ্যমে বিদেশি অস্ত্র আমদানি করতে চাইছেন। তার জন্য শেখ শাহজাহানকে বাঁচাতে চাইছেন। কিন্তু আসল কারণটি না আমরা বুঝতে পেরে গেছি। শেখ শাহজাহান যে বিদেশে চিংড়ি মাছ রপ্তানি করতেন না, যদি 100 টাকার চিংড়ি ভারত থেকে বাইরে যেত, তার পরিবর্তে 600 কি 700 টাকা আসতো। ভারত সরকারের পক্ষে এই চুরি ধরা সম্ভব নয়, অর্থাৎ কালো টাকা সাদা হয়ে আসতো। আপনি 100 টাকার মাল দিচ্ছেন, পাচ্ছেন 700 টাকা, অর্থাৎ অতিরিক্ত 600 টাকা। ওই অতিরিক্ত 600 টাকাটা আপনার কালো টাকা। ওই কালো টাকাটি সাদা করার জন্য এই ব্যবসার মাধ্যমে আপনি শেখ শাহজাহানকে বাঁচাতে চাইছেন। শেখ শাহজাহানের সঙ্গে তো এখনই 3 জন মন্ত্রীর কানেকশন খুঁজে পাওয়া গেছে। এই 3 জন মন্ত্রীর সঙ্গে আপনাদের কানেকশন খুঁজে তো পাওয়াই যাবে। তখন কি করবেন? এই চিংড়ি রপ্তানির এই কালো টাকা, সাদা হয়ে আসা পয়সা, এই অস্ত্র, এই মুসলিম ভোট, এর জন্যই কি শেখ শাহজাহানের এত গুরুত্ব? এই টাকা ছড়িয়ে ভোট কিনবেন, এই অস্ত্রের ভয় দেখিয়ে ভোট কিনবেন,
এই শেখ শাহজাহানকে সামনে রেখে মুসলিম ভোট নেবেন, এর জন্যই কি শেখ শাহজাহানকে আপনি বাঁচাতে চাইছেন? বাংলার মানুষ রায় দিতে শুরু করেছে, বাংলার মানুষ রায় দেবে। বন্ধুগণ, আমার ভিডিওটি এবং বিশ্লেষণটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।